নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের পাঠ করে শোনাব শ্রী হুমায়ুন আহমেদের একটি ছোট গল্প কল্যাণী আশু। সকলের কাছে আমার বিনীত অনুরোধ রইল গল্পটির শেষ পর্যন্ত সাথে থাকার, এবং গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং পরবর্তীকালে এরকম আরও গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প কল্যাণী আশু। ট্রেডার্কভ আর্ট গ্যালারিতে ছবি দেখতে গিয়েছিলাম। পুরোনো দিনের মহান সব শিল্পীদের আঁকা ছবি দেখতে দেখতে এগোচ্ছি, হঠাৎ থমকে দাঁড়াতে হলো। সঙ্গে রাশিয়ান গাইড বলল, কি হয়েছে? আমি হাত উঁচিয়ে একটি পেন্টিং দেখালাম। প্রিন্সেস তারাকনোভার পেন্টিং, অপূর্ব ছবি। জরি, ছবিটি দেখে তোমার কথা মনে পড়ল। গাইড বলল, সেন্ট পিটার্সবার্গ জেলে প্রিন্সেসের শেষ দিনগুলি কেটেছে। ওই দেখো, সেলের অন্ধকূপে কি করে বন্যার পানি ঢুকছে। দেখো, প্রিন্সেসের চোখে মুখে কি গভীর বিষাদ, প্রগাঢ় বেদনা। আমি কথা বললাম না, অভিভূত হয়ে তাকিয়ে রইলাম। গাইড বলল, এসো পাশের কামরায় যাই। আমি নড়লাম না, মৃদু গলায় বললাম, মিস্টার ইয়োকব, আজ আর কিছু দেখবো না, চলো কোথাও বসে চা খাওয়া যাক। দুজনে নিঃশব্দে বেরিয়ে পড়লাম। ভীষণ শীত বাইরে, রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, ঠান্ডা কনকনে হাওয়া মোটা ওভারকোট ভেদ করে শরীরে বিঁধছে। আমার সঙ্গী হঠাৎ জানতে চাইল, তোমার কি শরীর খারাপ করছে? না। আর্ট গ্যালারি কেমন দেখলে? চমৎকার, অপূর্ব। আমি চাই চিনি মেশাতে মেশাতে বললাম, তোমাদের প্রিন্সেস তারাকনোভাকে দেখে আমার এক পরিচিতা মহিলার কথা খুব মনে পড়ছে। গাইড কৌতূহলী হয়ে বলল, কে সে? নাম জানতে পারি? জরি তার নাম। ইয়োকব বিস্মিত হয়ে তাকালো আমার দিকে। আমি মনে মনে বললাম, প্রিন্সেস জরি, প্রিন্সেস জরি। জরি, রাজকুমারীর ছবি দেখে আজ বড় অভিভূত হয়েছি। হঠাৎ করে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। বয়সের সঙ্গে সঙ্গে মন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ক্রমাগতই নস্টালজিক হয়ে পড়ছি। ঘুম কমে গেছে, অনেক রাত পর্যন্ত জেগে থাকি, ঘন ঘন কফি খাই। চুরুটের গন্ধে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। শেষ রাতের দিকে ঘুমোতে গিয়ে বিচিত্র সব স্বপ্ন দেখে জেগে উঠি। পরশু রাত্রে কি স্বপ্ন দেখলাম জানো? দেখলাম আমাদের নীলগঞ্জে যেন খুব বড় একটা মেলা বসেছে। বাবার হাত ধরে মেলা দেখতে গিয়েছি। ইস, কতদিন পর বাবাকে স্বপ্নে দেখলাম। বাবা বললেন, খোকা, নাগরদোলায় চড়বি? আমি যতই না করি তিনি ততই জোর করেন। তারপর দেখলাম ভয়ে আমি থরথর করে কাঁপছি, আর শা শা শব্দে নাগরদোলা উড়ে চলেছে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা ছাড়িয়ে দূরে দূরে আরো দূরে। ঘুম ভেঙে দেখি চোখের জলে বালিশ ভিজে গেছে। 40 বছর বয়সে কেউ কি এমন করে কাঁদে? আমি বুড়ো হয়ে যাচ্ছি জরি। আজকাল খুব নীলগঞ্জে চলে যেতে ইচ্ছে করে। ইচ্ছে করে আগের মতো সন্ধ্যাবেলা পুকুর ঘাটে বসে জোনাকি পোকার আলো জ্বালা দেখি। মস্কোতে আজ আমার শেষ রাত। আগামীকাল ভোর 4টে রওনা হব রোমানিয়ায়। খুব কষ্ট করে 1 মাসের ভিসা জোগাড় করেছি। এই 1 মাস খুব ঘুরে বেড়াবো, তারপর ফিরে যাব মন্ট্রিলে নিজের আস্তানায়। বেশ একটা গতির জীবন বেছে নিয়েছি, তাই না? অথচ ছোটবেলায় এই আমি হোস্টেলে যাবার সময় হলে কি মন খারাপ করতাম। হাসু চাচা আমাকে ট্রেনে তুলে দিতে এসে লাল গামছায় ঘন ঘন চোখ মুছত। ধরা গলায় বলতো, বড় মিয়া চিঠি দিয়ে গো। আমার মনে হতো, দূর চাই, কি হবে পড়াশোনা করে? বাবা, হাসু চাচা এদের ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। প্রবল ঘরমুখ টান ছিল বলেই আজ হয়তো যাযাবর বৃত্তি বেছে নিতে হয়েছে। তাই হয়, তোমার জন্য প্রবল তৃষ্ণা পুষেছিলাম বলেই কি তোমাকে পাইনি? টেন্টালাসের গল্প জানো তো? তার চারদিকে পানির থই থই সমুদ্র, অথচ অথচ তাকেই কিনা আজীবন তৃষ্ণার্ত থাকতে হলো। জরি, তোমার কি মনে আছে বিয়ের পরদিন তোমাকে নিয়ে যখন নীলগঞ্জে আসি, তুমি ট্রেনের জানালায় মুখ রেখে খুব কেঁদেছিলে? তখন কার্তিকের শুরু, ধানি রঙের রোদে ঝলমল করছে চারদিক,
হালকা হিমেল বাতাস। মনে আছে সেসব কথা? আমি বলেছিলাম, মাথাটা ভেতর টেনে নাও জড়ি, কয়লার গুঁড়ো এসে চোখে পড়বে। তুমি বললে, পড়ুক। কামরায় আমরা দুটি মাত্র প্রাণী। বরযাত্রীরা আমাদের একা থাকবার সুযোগ দিয়ে অন্য কামরায় উঠেছে। ট্রেন ছুটে চলেছে ঝিকঝিক করে। বাতাসে তোমার লালচে চুল উঠছে। কি একটা সেন্ট মেখেছ, চারপাশে তার চাপা সৌরভ। আমি গাঢ় স্বরে বলেছিলাম, ছি জড়ি, এত কাঁদছ কেন? কথা বলো। আমার কথায় তুমি কি মনে করেছিলে কে জানে। লজ্জা পেয়ে দু হাতে মুখ ঢেকে ফেললে। সেই দিন কি গভীর আনন্দ আমাকে অভিভূত করেছিল। মনে হয়েছিল রহস্যমণ্ডিত এই রমণীটিকে পেয়েছি। গৌরীপুরে গাড়ি অনেকক্ষণ হল্ট করলো। একজন অন্ধ ভিখারি একতারা বাজিয়ে আমাদের কামরার সামনে খুব গান গাইতে লাগলো। ও মনা, এই কথাটি না জানলে প্রাণে বাঁচতাম না। তুমি অবাক হয়ে বললে, কি সুন্দর গান। তারপর 2 টাকা বের করে দিল। ট্রেন ছাড়তেই জানালা দিয়ে অনেকখানি মাথা বের করে বললে, দেখুন দেখুন, কতগুলি বক একসঙ্গে উড়ে যাচ্ছে। বক নয়, শীতের শুরুতেই ঝাঁক বেঁধে বালি আসরে আসছিল। আগে দেখনি কখনো, তাই খুব অবাক হয়েছিলাম। আমি বলেছিলাম, বক নয় জড়ি, ওগুলি বালি হাঁস। আর শোনো, আপনি আপনি করছো কেন? আমাকে তুমি করে বলবে। ওই হাঁসগুলি কোথায় যাচ্ছে? বিলের দিকে। আপনাদের নীলগঞ্জে বিল আছে? আবার আপনি? তুমি হেসে বললে, নীলগঞ্জে বিল আছে? আমি বললাম, বলো, তোমাদের নীলগঞ্জে বিল আছে? তুমি মুখ ফিরিয়ে হাসতে শুরু করলে। আমার মনে হলো সুখ কোনো অলীক বস্তু নয়, এর জন্য জীবনব্যাপী কোনো সাধনারও প্রয়োজন নেই। প্রভাতের সূর্যকিরণ বা রাতের জোছনার মতোই এও আপনাতেই আসে। কিন্তু প্রিন্সেস তারকানগর ছবি দেখতে গিয়ে উল্টো কথা মনে হলো। মনে হলো সুখটুক বলে কিছু নেই। নিরবিচ্ছিন্ন দুঃখ নিয়ে আমাদের কারবার। চোখের সামনে যেন দেখতে পেলাম হতাশ রাজকুমারী পিটার্সবার্গের নির্জন সেলে মৃত্যু প্রতীক্ষা করছেন। হু হু করে বন্যার জল ঢুকছে ঘরে। রাজকুমারীর ঠোঁটের কোণায় কান্নার মতো অদ্ভুত এক হাসি ফুটে রয়েছে। ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় মনে হলো রাজকুমারীকে খুব পরিচিত মনে হচ্ছে। জরির মুখের আদল আসছে নাকি? পর মুহূর্তেই ভুল ভাঙল। না, জরির সঙ্গে এই মুখের কোনো মিল নেই। জরির মুখ গোলগাল, একটু আদুরে ভাব আছে, আর রাজকুমারীর মুখটি লম্বাটে ও বিষণ্ণ। মনে আছে জরি, একবার তোমার একটি পোর্ট্রেট করেছিলাম? কিছুতেই মন ভরে না। ব্রাশ ঘষি, আবার চাকু দিয়ে চেঁচে রং তুলে ফেলি। 2 মাসের মতো সময় লাগলো ছবি শেষ হতে। পোর্ট্রেট দেখে তুমি হতভম্ব। অবাক হয়ে বললে, ও আল্লাহ, চোখে সবুজ রং দিয়েছ কেন? আমার চোখ বুঝি সবুজ? আমি বললাম, একটু দূর থেকে দেখো। তুমি অনেকটা দূরে সরে গেলে এবং চেঁচিয়ে বললে, কি সুন্দর, কি সুন্দর। ছবি আঁকি হিসেবে জীবনে বহু পুরস্কার পেয়েছি, কিন্তু সেদিনকার সেই মুগ্ধ কণ্ঠ এখনো কানে বাজে। সেই পোর্ট্রেটটি অনেকদিন আমার কাছে ছিল, তারপর বিক্রি করে দিলাম। ছবিতে কি হয় বলো? তার উপর সেবার খুব টাকার প্রয়োজন হলো। মিলানে গিয়েছি বন্ধুর নিমন্ত্রণে। গিয়ে দেখি বন্ধুর কোনো হদিশ নেই। কদিন আগেই নাকি বিছানাপত্র নিয়ে কোথায় চলে গিয়েছে। কি করি কি করি? সঙ্গে সম্বলের মধ্যে আছে 30টি আমেরিকান ডলার আর মন্ট্রিলে ফিরে যাবার একটি ট্যুরিস্ট টিকিট। এর মধ্যে আবার পুরনো অসুখ, বুকে ব্যথা শুরু হলো। সস্তা দরের এক হোটেলে উঠলাম। তবুও 2 দিন যেতেই টাকা পয়সা সব শেষ। ছবি বিক্রি ছাড়া অন্য কোনো পথ নেই। এক সন্ধ্যায় বড় রাস্তার মোড়ে ছবি টাঙিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলাম। কারো যদি পছন্দ হয় কিনবে। ছবিগুলির মধ্যে আছে 2টি ওয়াটার কালার আর তেল রঙে আঁকা তোমার পোর্ট্রেট। ছবিগুলির মধ্যে নীলগঞ্জের জোছনা নামের অপূর্ব একটি ওয়াটার কালার ছিল। আমাদের বাড়ির পেছনে 4-5টা নারকেল গাছ। দেখোনি তুমি? ওই যে পুকুর পাড়ে জড়াজড়ি করে দাঁড়িয়েছিল। এক জোছনা রাত্রিতে পুকুরের কালো জলে তাদের ছায়া পড়েছিল। তারই ছবি। চোখ ফেরানো যায় না এমন। অথচ বিক্রি হলো শুধু তোমার পোর্ট্রেট। এক বৃদ্ধা ভদ্র মহিলা কিনলেন। তিনি হৃষ্টচিত্তে বললেন,
কেন এই পোর্ট্রেটটা কিনলাম জানো? না ম্যাডাম, আমি যখন কিশোরী ছিলাম তখন এই ছবিটিতে যে মেয়েটিকে তুমি এঁকেছ তার মতো সুন্দর ছিলাম, তাই কিনলাম। আমি হেসে বললাম, আপনি এখনো সুন্দর। ভদ্রমহিলা বললেন, এসো না আমার ঘরে, কফি করে খাওয়াবো। এমন কফি সারা মিলান শহরে খুঁজেও পাবে না। ভদ্রমহিলা আশাতীত দাম দিলেন ছবির। শুধু কফি নয়, রাতের খাবার খাওয়ালেন। তার অল্প বয়সী নানান ছবি দেখালেন। সবশেষে পিয়ানো বাজিয়ে খুব করুণ একটি গান গাইলেন, যার ভাব হচ্ছে, হে প্রিয়তম, বসন্তের দিন শেষ হয়েছে, ভালোবাসাবাসি দিয়ে সেদিনকে দূরে রাখা গেল না। নিজের হাতে তোমার ছবি টানালাম। কোথাকার ইটালির মিলান শহরের এক বৃদ্ধা মহিলা, তার ঘরে তোমার হাসি মুখের ছবি ঝুলতে লাগলো। কেমন অবাক লাগে ভাবতে। 100 বছর পর এই ছবিটি অবিকৃতই থাকবে। বৃদ্ধার নাতি নাতনিরা ভাববে, এইটি কার পোর্ট্রেট, এখানে কিভাবে এসেছে। ফেরার পথে বৃদ্ধার হাতে চুমু খেলাম। মনে মনে বললাম, আমার জড়ি যেন তোমার কাছে সুখে থাকে। আমরা সবসময় সুখে থাকার কথা বলি। যতবার নীলগঞ্জ থেকে ঢাকার হোস্টেলে যেতাম, বাবা বলতেন সুখে থাকো। তুমি যখন লাল বেনারসিতে মুখ ঢেকে ট্রেনে উঠলে, তোমার মা কাঁদতে কাঁদতে বললেন, সুখে থাকো। জড়ি, আমার কাছে তুমি সুখী ছিলে না? কিসে একটি মানুষ সুখী হয়? নীলগঞ্জে আমাদের প্রকাণ্ড বাড়ি দেখে তোমার কি মন ভরে ওঠেনি? তুমি কি অবাক হয়ে চেঁচিয়ে ওঠোনি, ওমা, এই যে রাজপ্রাসাদ! জোছনা রাত্রিতে হাত ধরাধরি করে যখন আমরা পুকুর পাড়ে বেড়াতে যেতাম, তখন কি গভীর আবেগ তোমাকে এতটুকু আচ্ছন্ন করেনি? তোমাকে আমি কি দেইনি জড়ি? নিরবিচ্ছিন্ন ভালোবাসার দেয়ালে তোমাকে ঘিরে রেখেছিলাম, রাখিনি? তবু এক রাত্রিতে তুমি বিছানা ছেড়ে চুপি চুপি ছাদে উঠে গেলে। আমি দেখলাম তুমি পাথরের মূর্তির মতো কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছো। বুকে ধক করে একটা ধাক্কা লাগলো। বিস্মিত হয়ে বললাম, কি হয়েছে জড়ি? তুমি খুব স্বাভাবিক গলায় বললে, কই, কিছু হয়নি তো। তারপর নিঃশব্দে নিচে নেমে এলে। তোমার মধ্যে গভীর একটি শূন্যতা ছিল, আমি তা ধরতে পারিনি। শুধু বুঝতে পারছিলাম তোমার কোনো কিছুতেই মন লাগছে না। সে সময় এসো নিপবনে নাম দিয়ে আমি চমৎকার একটি পেইন্টিং করছিলাম। আকাশে আষাঢ়ের ঘন কালো মেঘ, একটি ভাঙা বাড়ির পাশে একটি প্রকাণ্ড ছায়াময় কদম গাছ, এই নিয়ে আঁকা। আমার শিল্পী জীবনের ভালো কটি ছবির একটি। ভেবেছিলাম বিয়ের বছরটি ঘুরে এলে তোমাকে এই ছবি দিয়ে মুগ্ধ করব, কিন্তু ছবি তোমাকে এতটুকুও মুগ্ধ করল না। তুমি ক্লান্ত গলায় বললে, 1 বছর হয়ে গেছে বিয়ের? ইস, কত তাড়াতাড়ি সময় যায়। তোমার কণ্ঠে কি সেদিন একটি চাপা বিস্বাদ ধ্বনিত হয়ে উঠেছিল? ক্রমে ক্রমে তুমি বিষণ্ণ হয়ে উঠতে লাগলে। প্রায়ই মাঝরাতে ঘুম ভাঙলে দেখতাম তুমি জেগে বসে আছো। অবাক হয়ে বলেছি, কি হয়েছে জড়ি? কই, কিছু হয়নি তো। ঘুম আসছে না? আসছে। বলেই তুমি আবার কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লে, কিন্তু তুমি জেগে রইলে, অথচ ভান করতে লাগলে যেন ঘুমিয়ে আছো। আমি বললাম, জড়ি, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কিছু হয়নি। কোথাও বেড়াতে যাবে? কোথায়? কক্সবাজার যাবে? হোটেল ভাড়া করে থাকবো। ভালো লাগে না। আরো অনেক দিন পর এক সন্ধ্যায় ঘন ঘোর হয়ে মেঘ করল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হলো ঝড়। দরাম শব্দে এক একবার আছড়ে পড়ছে জানালার পাট। বাজ পড়ছে ঘন ঘন। ঘরের লাগোয়া জাম গাছে শো শো শব্দ উঠছে। দুজনে বসে আছি চুপচাপ। তুমি হঠাৎ এক সময় বললে, তোমাকে একটা কথা বলি, রাখবে? আমি বিস্মিত হয়ে বললাম, কি কথা? আগে বলো, রাখবে? নিশ্চয়ই রাখবো। তুমি তখন আমাকে তোমার আনিস স্যারের গল্প বললে, যিনি কলেজে তোমাদের অঙ্কের প্রফেসর ছিলেন। খামখেয়ালির জন্য যার কলেজে চাকরিটি গেছে, এখন খুব খারাপ অবস্থায় আছেন। কোনো রকমে দিন চলে। তুমি আমাকে অনুরোধ করলে নীলগঞ্জে নতুন যে কলেজ হচ্ছে সেখানে তাকে একটি চাকরি জোগাড় করে দিতে। তুমি উজ্জ্বল চোখে বললে, আনিস স্যার মানুষ নন, সত্যি বলছি, ফেরেশতা। তুমি আলাপ করলেই বুঝবে।
আমি বললাম, নীলগঞ্জের কলেজের এখনো তো অনেক দেরি, মাত্র জমি নেওয়া হয়েছে। হোক দেরি, আনিস স্যার ততদিন থাকবে আমাদের এখানে। নিজের ঘর তো খালিই থাকে, একা মানুষ, কোনো অসুবিধা হবে না। একা মানুষ? মেয়ে আর বউ দুজনের কেউই বেঁচে নেই। একদিনে দুজন মারা গেছে কলেরায়। আর মজা কি জানো, তার পরদিনই আনিস স্যার এসেছেন ক্লাস নিতে। প্রিন্সিপাল স্যার বললেন আজ বাড়ি যান, ক্লাস নিতে হবে না। আনিস স্যার বললেন, বাড়িতে গিয়ে করবোটা কি, কে আছে বাড়িতে? আমি বললাম, চিঠি লিখলেই কি তোমাদের স্যার আসবেন এখানে? হ্যাঁ আসবেন, আমি লিখলেই আসবেন। লিখবো স্যারকে? বেশ, লেখো। তুমি সঙ্গে সঙ্গে চিঠি লিখতে উঠে গেলে। সে চিঠি শেষ হতে অনেক সময় লাগলো। বসে বসে দেখলাম অনেক কাটাকুটি করলে, অনেক কাগজ ছিঁড়ে ফেললে এবং এক সময় চিঠি শেষ করে হাসি মুখে উঠে এলে। তোমাকে সে রাতে ভীষণ উৎফুল্ল লাগছিল। আহ, লিখতে লিখতে কেমন যেন লাগছে। এখন প্রায় মধ্যরাত্রি, তবু ইচ্ছে হচ্ছে রাস্তায় একটু হেঁটে বেড়াই। নিশি রাতে নির্জন রাস্তায় হেঁটে বেড়াতে আমার বেশ লাগলো। তুমি কি দস্তয়েভস্কির রূপালী রাত্রি পড়েছ? রূপালী রাত্রিতে আমার মতো একজন নিশি পাওয়া লোকের গল্প আছে। জরি, তোমাদের স্যার কবে যেন উঠলেন আমাদের বাড়িতে? দিন তারিখ এখন আর মনে পড়ছে না, শুধু মনে পড়ছে মাঝবয়সী একজন ছোটখাটো মানুষ ভোরবেলায় এসে খুব হইচই শুরু করেছিলেন। চেঁচিয়ে রাগী ভঙ্গিতে ডাকছিলেন, সুলতানা, সুলতানা। তুমি ধর্মর করে জেগে উঠলে। ও আল্লাহ, কি কাণ্ড, স্যার এসে পড়েছেন! এই বলে খালি পায়ে ছুটতে ছুটতে নিচে নেমে গেলে। আমি জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম তুমি পা ছুঁয়ে সালাম করছো, আর তোমার স্যার বিরক্তিতে ভুরু কুঁচকে বিড়বিড় করে কি যেন বলছেন। খানিক পরে দেখলাম তিনি খুব হাসছেন, সেই সঙ্গে লাজুক ভঙ্গিতে তুমিও হাসছ। তুমি খুশি হয়েছিলে তো? নিশ্চয়ই হয়েছিলে। আমি স্টুডিওতে বসে তোমার গভীর আনন্দ অনুভব করতে পারছিলাম। একটি তীব্র ব্যথা আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল। সেদিন আমার আত্মহত্যার কথা মনে হয়েছিল, অথচ তোমার স্যার ঋষিতুল্য ব্যক্তি ছিলেন। এমন সহজ, এমন নির্লোভ লোক আমি খুব কমই দেখেছি। কোনো কিছুর জন্যই কোনো মোহ নেই, এমন নির্লিপ্ততা কল্পনাও করা যায় না। জরি, তুমি ঠিক লোকের প্রেমেই পড়েছিলে। এমন মানুষকে ভালোবেসে দুঃখ পাওয়াতেও আনন্দ। তোমার স্যার ফেরেশতা ছিলেন, কিন্তু জরি আমি তো ফেরেশতা নই। আমার হৃদয়ে ভালোবাসার সঙ্গে সঙ্গে গ্লানি ও ঘৃণা আছে। আমি সত্যি একজন সাধারণ মানুষ। সময় কাটতে লাগলো। আমি শামুকের মতো নিজেকে গুটিয়ে নিলাম। অনেকগুলি ছবি আঁকলাম সে সময়। তোমার পোর্ট্রেটিও সে সময় করা। পোর্ট্রেটে সিটিং দেবার জন্য ঘণ্টাখানিক বসতে হতো তোমাকে। তুমি হাসি মুখে এসে বসতে, কিন্তু অল্পক্ষণ পরই ছটফট করে উঠতে। এই রে, স্যারকে চা দেওয়া হয়নি, একটু দেখে আসি, 1 মিনিট প্লিজ। আমি তুলি হাতে তোমার ফেরার প্রতীক্ষা করতাম। 1 কাপ চা তৈরি করতে প্রচুর সময় লাগতো তোমার। মাঝে মাঝে আসতেন তোমার স্যার। অর্ধসমাপ্ত ছবিগুলি দেখতেন খুঁটিয়ে খুঁটিয়ে এবং বলতেন, ছবি আমি ভালো বুঝি না, কিন্তু আপনি যে সত্যিই ভালো আঁকেন তা বুঝতে কষ্ট হয় না। তার প্রশংসা আমার সহ্য হতো না। আমি হাত গুটিয়ে বসে থাকতাম। তিনি বলতেন, আপনি আঁকুন, আমি দেখি কি করে ছবি আঁকা হয়। আমি কারোর সামনে ছবি আঁকতে পারি না, তবু তোমার স্যার বসে থাকতেন। তীব্র ঘৃণায় আমি কতবার তাকে বলেছি, এখানে বসে আছেন কেন, বাইরে যান। কোথায় যাব? নদীর ধারে যান, জরিকে সঙ্গে নিয়ে যান, কাজের সময় নদীর ধারে যান, জরিকে সঙ্গে নিয়ে যান, কাজের সময় বিরক্ত করছেন কেন আপনি? অপমানে তোমার মুখ কালো হয়ে উঠত। থমথমে স্বরে বলতে, চলুন স্যার, আমরা যাই। ক্রমে ক্রমে তুমি সরে পড়তে শুরু করলে। পরিবর্তনটা খুব ধীরে হচ্ছিল, সেজন্যই ঠিক বলতে পারবো না কখন থেকে তুমি আমাকে ঘৃণা করতে শুরু করলে। ব্যক্তিগত হতাশা ও বঞ্চনা, এই দুই মিলিয়ে মানসিক দিক দিয়ে অনেক আগেই অসুস্থ হয়ে পড়েছিলাম। সে অসুখ ছড়িয়ে পড়ল শরীরে। এক নাগাড়ে জ্বর চলল দীর্ঘদিন। ঘুম হয় না, বুকের মধ্যে এক ধরনের ব্যথা অনুভব করি, তীব্র যন্ত্রণা। অসুখ বিসুখে মানুষ খুব অসহায় হয়ে পড়ে।
সে সময় একটি সুখকর স্পর্শের জন্যে মন কাঁদে, কিন্তু তুমি আগের মতোই দূরে দূরে রইলে। যেন ভয়ানক একটি ছোঁয়াচে রোগে আমি শয্যাশায়ী। ছোঁয়াচ পাচিয়ে না চললে সমূহ বিপদ। তোমার স্যার আসতেন প্রায়ই। আমি তার চোখে গভীর মমতা টের পেতাম। তিনি আমার কপালে হাত রেখে নরম গলায় বলতেন, একটি গল্প পড়ে শোনাই আপনাকে, আপনার ভালো লাগবে। আমি রেগে গিয়ে বলতাম, একা থাকতেই আমার ভালো লাগবে, আপনি নিচে যান, কেন বিরক্ত করছেন? এত অস্থির হচ্ছেন কেন? আমি একটু বসি এখানে, কথা বলি আপনার সঙ্গে। না না, অসহ্য, আপনি জরির সঙ্গে কথা বলুন। আমার অসুখ সারে না কিছুতেই। বাবার বন্ধু শশধর ডাক্তার রোজ দুবেলা আসেন আর গম্ভীর হয়ে মাথা নাড়েন। বারবার জিজ্ঞেস করেন, হাঁপানির টান উঠে নাকি বাবা? হাঁপানি তোমাদের বংশের অসুখ, তোমার দাদার ছিল, তোমার বাবারও ছিল। শ্বাস নিতে কোনো কষ্ট টের পাও? একটু যেন পাই। ডাক্তার চাচা একটি মালিশের শিশি দিলেন। শ্বাসের কষ্ট হলে অল্প অল্প মালিশ করবে, সাবধান মুখে যেন না যায়, তীব্র বিষ। ছোট্ট একটি শিশিতে ঘন কৃষ্ণবর্ণ তরল বিষ। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই শিশিটার দিকে তাকিয়ে রইলাম। ডাক্তার চাচা চলে যেতেই তোমাকে ডেকে বললাম, জরি, এই শিশিটিতে কি আছে জানো? জানি না কি আছে। তীব্র বিষ, সাবধানে তুলে রাখো। তোমাকে কেন বললাম এ কথা কে জানে, কিন্তু বলবার পর দারুণ আত্মপ্রসাদ হলো। দেখলাম তুমি সরু চোখে অনেকক্ষণ তাকিয়ে রইলে আমার দিকে। কি ভাবছিলে? অসুখ সারল না, ক্রমেই বাড়তে থাকলো। চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়ল। জন্ডিসের রোগীর মতো গায়ের চামড়া হলুদ হয়ে গেল। দিন রাত শুয়ে থাকি, কত কি মনে হয়, কত সুখ স্মৃতি, কত দুঃখ জাগানিয়া ব্যথা। স্লথ সময় কাটে। এক এক রাতে ঘন ঘোর হয়ে বৃষ্টি নামে। ঝমঝম শব্দে গাছের পাতায় অপূর্ব সঙ্গীত ধ্বনিত হয়। শুয়ে শুয়ে শুনি তুমি নিচের ঘরে বৃষ্টির সুরের সঙ্গে সুর মিলিয়ে গান করছো। আহ, কি সব দিন কেটেছে। একটি প্রশস্ত ঘর, তার এক প্রান্তে প্রাচীনকালের প্রকাণ্ড একটি পালঙ্ক, সেখানে শয্যা পেতে রাত দিন খোলা জানালার দিকে তাকিয়ে থাকা। কি বিশ্রী জীবন! ডাক্তার চাচা কতবার আমার মুখের ওপর ঝুঁকে পড়ে বলেছেন, কেন তোমার অসুখ সারে না, বলো কেন? আমি কি করে বলবো? যাও, হাওয়া বদল করে আসো, বৌমাকে নিয়ে ঘুরে আসো কক্সবাজার থেকে। আচ্ছা যাব। আচ্ছা নয়, কালই যাও, সন্ধ্যায় ময়মনসিংহ এক্সপ্রেসে। এত তাড়া কিসের? তারা আছে, আমি বলছি বৌমাকে সব ব্যবস্থা করতে। ডাক্তার চাচা সেদিন অতিরিক্ত ব্যস্ত হয়ে ডাকলেন, ও বৌমা, বৌমা। তুমি তো প্রায় সময় থাকতে না, সেদিনও ছিলে না। ডাক্তার চাচা অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়েছিলেন সেদিন। শুধু কি তিনি, এবারের সব কটি লোক কৌতূহলী হয়ে দেখত আমাকে। আবুর মা গরম পানির বোতল আমার বিছানায় রাখতে রাখতে নেহায়েত যেন কথার কথা এমন ভঙ্গিতে বলতো, বিবি সাহেব নদীর পাড়ে বেড়াইতে গেছেন। আমি বলতাম না কিছুই। অসহ্য বোধ হলে বিশেষ শিশিটির দিকে তাকাতাম, যেন সেখানে প্রচুর সান্ত্বনা আছে। জরি, আমাদের এ বংশে অনেক অভিশাপ আছে। আমার দাদা তার অবাধ্য প্রজাদের হাতে খুন হয়েছিলেন। আমার মার মৃত্যুও রহস্যময়। লোকে বলে তাকে নাকি বিষ খাইয়ে মারা হয়েছিল। আমার সারাক্ষণ মনে হতো পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত আমাকেও করতে হবে। জরি, আমার জরি, আহ, কতদিন তোমাকে দেখি না। তোমার গোলগাল আদুরে মুখ কি এখনো আগের মতো আছে? না, তাকে আর থাকে। জীবন্ত বেহতা নদী। মাঝে মাঝে তোমার জন্য খুব কষ্ট হয়, ইচ্ছে হয় আবার নতুন করে জীবন শুরু করতে। ট্রেনে করে তুমি প্রথমবারের মতো নীলগঞ্জে আসছো, সেখান থেকে ওই যে গৌরীপুরে ট্রেন থেমে থাকলো অনেকক্ষণ। একজন অন্ধ ভিখিরি একতারা বাজিয়ে করুণ সুরে গান গাইল, ও মনা, এই কথাটি না জানলেই প্রাণে বাঁচতাম না, ও মনা, ও মনা। তুমি ভিখিরিটিকে 2 টাকা দিলে। তোমার কথা মনে হলেই কষ্ট হয়। ভালোবাসার কষ্ট আমার চেয়ে বেশি কে আর জানবে বলো? তোমার ব্যথা আমি সত্যি সত্যি অনুভব করেছিলাম। তোমার স্যার যেদিন নিতান্ত সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে বললেন, সুলতানা, আমার সুটকেসটা গুছিয়ে দাও, আমি ভোরে যাচ্ছি, তখন তোমার চোখে জল টলমল করে উঠল। তোমার স্যার সেদিকে লক্ষ্যও করলেন না।
সহজ ভঙ্গিতে এসে বসলেন আমার বিছানার পাশে। গাঢ় স্বরে বললেন, আপনি জরিকে নিয়ে সমুদ্রের তীরে কিছুদিন থাকুন, ভালো হয়ে যাবেন। আমি বললাম, না না, আমি যাব না, সমুদ্র আমার ভালো লাগে না, আপনারা দুজনে যান। সমুদ্র তীরে সবসময় দুজন করে যেতে হয়, এর বেশিও নয়, এর কমও নয়। তোমার স্যার তৃপ্তির হাসি হাসতে লাগলেন। তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলে, একটি কথাও বললে না। আমি দেখলাম খুব শান্ত ভঙ্গিতে তুমি তোমার স্যারের সুটকেস গুছিয়ে দিলে। রাস্তায় খিদে পেলে খাবার জন্যে এক গাদা কিসব তৈরি করে দিলে। তিনি বিদায় নিলেন খুব সহজভাবেই। ঘর থেকে বেরিয়ে একবারও পেছনে ফিরে তাকালেন না। তুমি মূর্তির মতো গেটের সামনে দাঁড়িয়ে রইলে। জরি, তুমি ভুল লোকটিকে বেছে নিয়েছিলে। এইসব লোকের কোনো পিছুটান থাকে না। নিজ স্ত্রী কন্যার মৃত্যুর পরদিন যে ক্লাস নিতে আসে, তাকে কি আর ভালোবাসার শিকলে বাঁধা যায়? তোমার স্যার চলে যাবার দিন আমি তোমাকে তীব্র অপমান করলাম। বিশ্বাস করো, ইচ্ছে করে করিনি। তোমার স্যার যখন বললেন আপনার কাছে একটি জিনিস চাইবার আছে, আমি চমকে উঠে বললাম, কি জিনিস? আপনার আঁকা একটা ছবি আমি নিতে চাই, হাত জোড়ো করে প্রার্থনা করছি। নিশ্চয়ই, আপনার পছন্দ মতো ছবি আপনি উঠিয়ে নিন, যে কোনো ছবি, যেটা আপনার ভালো লাগে। তিনি ব্যস্ত হয়ে আমার স্টুডিওর দিকে চলে গেলেন। আমি তোমার চোখে চোখ রেখে বললাম, স্যার কোন ছবিটি নেবেন জানো তুমি? না, স্যার নেবেন তোমার পোর্ট্রেট। তিনি কিন্তু নিলেন অন্য ছবি, জল রঙে আঁকা এসো নিপবনে। তাকিয়ে দেখি অপমানে তোমার মুখ নীল হয়ে গেছে। তীব্র ঘৃণা নিয়ে তুমি আমার দিকে তাকালে। সেই সব পুরনো কথা কি তোমার মনে পড়ে? বয়স হলে সবাই তো নস্টালজিক হয়, তুমি হওনি? কুটেল সাপের মতো যে ঘৃণা তোমার বুকে কিলবিল করে উঠেছিল, তার জন্যে তোমার কি কখনো কাঁদতে ইচ্ছা হয় না? তুমি কাঁদছ, এই ছবিটি বড় দেখতে ইচ্ছে করে। তোমার স্যার চলে যাবার পর তুমি কি করবে তা কিন্তু আমি জানতাম জরি। তোমার তো এছাড়া অন্য কোনো পথ ছিল না। মিছিমিছি তুমি সারা জীবন লজ্জিত হয়ে রইলে। আমি তোমাকে চন্দ্রনাথ পাহাড়ে বেড়াতে নিয়ে যেতে চেয়েছি, তুমি বলেছ না। তোমাকে কিছুদিন তোমার বাবা মার কাছে রেখে আসতে চেয়েছি, তুমি কঠিন সুরে বলেছ না। কতবার বলেছি বাইরে থেকে ঘুরে এলে তোমার মন ভালো থাকবে, তুমি শান্ত স্বরে বলেছ আমার মন ভালোই আছে। আমি জানতাম ঘৃণার দেয়ালে বন্দী হয়ে একজন মানুষ বেশি দিন থাকতে পারে না। তোমার সামনে দুটি মাত্র পথ, এক মরে যাওয়া, আর দুই, কিন্তু মরে যাওয়ার মতো সাহস তোমার ছিল না। কাজে দ্বিতীয় পথ যা তুমি বেছে নেবে তার জন্য আমি অপেক্ষা করছিলাম। এও এক ধরনের খেলা। আমি জানতাম তুমি এবারও পরাজিত হবে, পরাজয়ের মধ্যেই আসবে জয়ের মালা। উৎকণ্ঠায় দিন কাটতে লাগলো। কখন আসবে সেই মুহূর্তটি? সেই সময় আমি নিজেকে ঠিক রাখতে পারবো তো? সেই মুহূর্তটির কথা তোমার কি মনে পড়ে কখনো? ঘন হয়ে শীত পড়ছে, শরীর খানিক সুস্থ বোধ হওয়ায় আমি কম্বল মুড়ি দিয়ে বসে আছি। সন্ধ্যা মিলাতেই ঘরে আলো দিয়ে গেল। তারও কিছু পর তুমি এলে চা নিয়ে। চায়ের পেয়ালা এগিয়ে দিতে গিয়ে চা ছলকে পড়ল মেঝেতে। বিড়বিড় করে তুমি কি যেন বললে। আমি তাকালাম টেবিলের দিকে। বিশেষ সেই শিশিটি নেই। তুমি অপলকে তাকিয়েছিলে আমার দিকে। আমি হেসে হাত বাড়িয়ে দিলাম চায়ের পেয়ালার জন্যে। তুমি জ্ঞান হারিয়ে এলিয়ে পড়লে মেঝেতে। হেরে গেলে জয়ী। তোমাকে এরপর খুব সহজেই জয় করা যেত, কিন্তু আমি তা চাইনি। সব ছেড়ে ছুড়ে চলে এলাম। অল্প কদিন আমরা বাঁচি, তবু এই সময়ে কত সুখ দুঃখ আমাদের আচ্ছন্ন করে রাখে। কত গ্লানি, কত আনন্দ আমাদের চারপাশে নেচে বেড়ায়, কত শূন্যতা বুকের ভেতরে হা হা করে। জরি, এখন গভীর রাত্রি, আর কিছুক্ষণের মধ্যেই পোর্টার এসে দরজায় নক করবে। বিমান কোম্পানির মিনি বাস এসে দাঁড়াবে দোরগোড়ায়। আবার যাত্রা শুরু। আবার হয়তো কোনো এক পেইন্টিংয়ের সামনে দাঁড়িয়ে তোমার কথা মনে পড়বে। আবার এরকম লম্বা চিঠি লিখব, কিন্তু সেসব চিঠি কখনো পাঠাবো না তোমাকে। যৌবনের হৃদয়ের যে উত্তাপ তোমাকে স্পর্শ করতে পারেনি, আজ কি আর তা পারবে? কেন আর মিছে চেষ্টা?